আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হবার পরে অবশেষে টাইগারদের জয়। মিরপুরের সেই চিরচেনা উইকেটে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটায় 74 রানে। বাংলাদেশের আসন্ন বিশ্বকাপ খেলা নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছিল বা কোয়ালিফায়ার খেলার যে সম্ভাবনা দেখা দিয়েছিল সেটা উতরাতে হলে বাংলাদেশকে থাকতে হবে র্যাঙ্কিংয়ে 9-এর মধ্যে, এবং সেই যাত্রায় বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে হবে এই সিরিজে, এবং সেই যাত্রাটা বাংলাদেশ শুরু করলো খুব ভালোভাবেই। তারপরও এই মিরপুরের উইকেট নিয়ে চলছে সমালোচনা, চলছে আলোচনা। এই উইকেটে বাংলাদেশ আসলে কতটা তাদের রিদমটা ফিরে পেল, কতটা তারা নিজেদেরকে প্রমাণ করতে পারলো, সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমার সঙ্গে রয়েছেন হাসান মাহাদি। মাহাদি, আপনি তো খেলাটা পুরোটা দেখেছেন, উইকেটটাও দেখেছেন। 4 ম্যাচ পরে বাংলাদেশ ওয়ানডেতে জিতলো এবং একটা আকাঙ্ক্ষিত জয়, বহুল প্রত্যাশিত একটা জয়, যেটার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এবং এই ম্যাচে আমরা যেটা দেখেছি, উইকেট একদমই স্পিনিং একটা উইকেট ছিল এবং দর্শকদের আগ্রহ এই ম্যাচ ঘিরে অনেকটা কম ছিল। অনেক দিন পরে মিরপুরে মোটামুটি একটা দর্শক শূন্য গ্যালারিতে খেলা হলো। সব কিছু মিলিয়ে কেমন দেখলেন আজকের ম্যাচ? যেমন দেখেছি, মানে সবসময় মিরপুরে যেমন দেখতাম তহিদ ঠিক ওরকমই দেখেছি। তুমি যে প্রশ্নটা করেছো, মানে তুমি যখন ইন্ট্রো দিচ্ছিলা তখন একটা কথা তুমি বলেছো যে কাঙ্ক্ষিত, প্রত্যাশিত, নানান ধরনের কথা। দেখো, এই মিরপুরের উইকেট যখন একটা সময় বানানো হয়েছে, গামিনী ডিসিলভা তখন এই মাঠের দায়িত্বে ছিলেন এবং কিউরেটর তিনি ছিলেন। সবসময় মিরপুরের উইকেট নিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা, লেজেন্ডারি ক্রিকেটার মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ, তারা বলেছেন যে এই উইকেটের চরিত্র সম্ভবত পৃথিবীর কেউ আল্লাহও বুঝবে না। মানে এটা এত বেশি তার রং বদলেছে বিভিন্ন সময়ে। ভেরি স্লো, স্লাগিশ, লো উইকেট সবসময় হয়েছে। গামিনী যখন চলে গেল, টনি হেমিংকে আনা হয়েছে, অস্ট্রেলিয়ান এই ধরনের ফিল্ডের জন্য, মানে সয়েল সায়েন্টিস্ট, উনি খুবই বড় নাম। মনে হয়েছিল কি যে মিরপুরের উইকেটটা মেবি চেঞ্জ হবে। মিরপুরের ওই স্লো ড্যাম উইকেটে খেলে 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 আমরা সিরিজ জিতেছি, কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, এখানে নিউজিল্যান্ডকে হারিয়েছি, বড় বড় দলকে হারিয়েছি, হোয়াইট ওয়াশ করেছি, কিন্তু দিন শেষে মিরপুরের স্লো অ্যান্ড স্লাগিশ উইকেটে, যেখানে অন্যান্য দলগুলো খুব একটা স্বস্তিতে খেলতে পারে না, অল্প কয়েকটা রান হলে 220 এবং এই মাঠের পার স্কোর রান 225। আজকেও যখন ম্যাচটা শুরু হয়েছে, পারভেজ মারুফ তিনি করছিলেন হচ্ছে তোমার পিচ রিপোর্ট, আমি দেখলাম যে উনি বলছিলেন 220-225 উড বি এনাফ টু উইন দ্য ম্যাচ। তো ওরকম একটা অবস্থা হলে হয় কি, বাংলাদেশ দল কিন্তু সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে রাইট ব্যাটিংটাই করেছে। দেখো তুমি, ক্যারিবিয়ান স্পিনার যারা আছেন তারা খুব একটা বড় স্পিনার ওয়ার্ল্ড ওয়াইড আমি বলবো না, কিন্তু যখন বোলিংটা করেছে, আমি মতির বল বেশ কিছু ডেলিভারি দেখেছি, আনপ্লেয়েবল ডেলিভারি ছিল। উইকেট পেসারদের সময় আনইভেন আচরণ করেছে। যেমন তুমি সাইফের যে এলবিডব্লিউটা হয়েছে, যে বলটাতে এক্সট্রা বিট অফ পেস আর সাথে বলটা কিন্তু লো করলো, যেখানে এলবিডব্লিউ হয়ে গেছে, সাইফ বলটা বুঝতেই পারে নাই। আবার যেই বলগুলা স্পিনাররা করেছেন, স্পেশালি মতির বল, এক্সট্রা বাউন্সের সাথে সাথে বড় বড় টার্ন, এবং উইকেটটা যদি দেখা যায়, এত কালো উইকেট, বাংলাদেশ এই মিরপুরের উইকেট কিন্তু আগে থেকে কালো ছিল, কিন্তু এত কালো কখনোই দেখা যায় নাই। দেখে মনে হয়েছে যে একদম মানে বিটুমিনস বিছিয়ে দেওয়া হয়েছে। এবং তুমি দেখবা যে উইকেটের বিভিন্ন জায়গায় ছোট ছোট যে বিটুমিনসের যে ছোট ছোট পাথরের নুড়ি থাকে না, এরকম নুড়ির মতো ছড়িয়ে ছিটিয়ে আছে টিভিতে, এবং আমি তো মাঠেও গিয়েছিলাম, মানে সেই জিনিসটা খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সো এই ধরনের একটা উইকেট বানিয়ে ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে, এখানে অস্ট্রেলিয়াও খাবে যে উইকেটটা হয়েছে, গামিনীর উইকেটে 225 হতো, এখানে রান হয়েছে 200, একটুখানি বেশি, মানে 200 হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে ভেরি গুড স্কোর টু উইন দ্য ম্যাচ। এবং যখন আমরা খেলা দেখছিলাম, বাংলাদেশের রান যখন 180-র মতো হয়ে গেছে, তখনই মনে হচ্ছিল যে না, বোর্ডে এনাফ রান হয়ে গেছে, বাংলাদেশের যে স্পিন অ্যাটাক আছে সেই স্পিন অ্যাটাকের পক্ষে এই ম্যাচটা কোনো না কোনোভাবে জেতা সম্ভব, এবং বাংলাদেশ সেই কাজটাই করেছে। 74 রানে ম্যাচটা জিতেছে, বাহাদুরি নাই কোনো। আবারও বলছি, জয়টা বাংলাদেশের দরকার। ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলার জন্য বাংলাদেশের এই জয়টা দরকার ছিল, কিন্তু কোনো ধরনের বাহাদুরি নাই। এই জয় স্বস্তি দিবে তোমাকে, সেটা ভাবার কোনো কারণ নাই। কী কারণে কারণ নাই? দিন শেষে ঘরের মাঠে রাজত্ব দেখিয়ে তারপরে যখন বিদেশে খেলতে যেতে হয়, তখন আমরা আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হই, বড় বড় দলগুলোর সামনে দাঁড়াতে পারি না। যখন পেসি, উইন্ডি যে ধরনের কন্ডিশন থাকে, ধরো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডে ওদের যখন উইন্টার থাকে, সেই সময়টাতে যে উইন্ডে কন্ডিশন থাকে, না আমরা কোয়ালিটি পেসের এগেনস্টে দাঁড়াতে পারি, না আমরা ভালো স্পিনের এগেনস্টে দাঁড়াতে পারি। আমার তো একটা সময় ভয় লাগছিল যে কোনো এইরকম ট্র্যাক যদি ইন্ডিয়া, আফগানিস্তান কিংবা পাকিস্তানের মতো দলকে দেওয়া হয়, ইনফ্যাক্ট অস্ট্রেলিয়ার স্পিন অ্যাটাক এখন খুব ভালো, এইসব দলের বিপক্ষে আসলে আমরা এই ধরনের উইকেট বানিয়েও জিততে পারবো না।
আরেকটা বিষয় জানতে চাই, উইকেট রিলেটেড প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশ একের পর এক ওয়ানডে ম্যাচ হারছিল এবং দেশের বাইরে দেশের সব জায়গায় হারছিল। আসলে সেই জায়গায় বাংলাদেশকে জয়ে ফেরানো এবং একটা ভীতি যে কাজ করা, ওয়ানডেতে আমরা জিততে পারছি না, বিশেষ করে আফগানিস্তান সিরিজে আমরা দেখেছি বাংলাদেশ 26 ওভার 27 ওভার অল আউট হয়ে গেছে। আসলে সেই ভয় থেকে কি আমাদের আবার সেই পুরনো স্পিনিং ফর্মুলায় ফেরা? আমি ঠিক এই জিনিসটা জানি না, পুরনো স্পিনিং ফর্মুলায় ফেরা নাকি এই উইকেটের চরিত্র আসলে কেউ বদলাতে পারবে না। এটা হোক টনি হেমিং বা মানে আর্নেস্ট হেমিংওয়ে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আমি আর্নেস্ট হেমিংওয়ে নামটা নিয়ে আসলাম কারণ অস্কার উইনিং রাইটার আমেরিকান, তো আমি এই নামটা হেমিংয়ের সাথে হেমিং মিলে আমার কাছে মনে হচ্ছে আচ্ছা উনিও কি অস্কার উইনিং কোনো উইকেট বানিয়ে দেবেন নাকি, মানে ক্রিকেটের জন্য একটা দারুণ উইকেট। না, দিন শেষে দারুণ উইকেট হয় নাই, সেই উইকেটটাই হয়েছে যেই উইকেটে বাংলাদেশ খেলে অভ্যস্ত, সেই উইকেটটাই হয়েছে যেখানে বাংলাদেশ দল অপোনেন্টকে আউটপ্লেড করে দিতে পারে যতটা না নিজেদের সামর্থ্যে, তার চেয়ে অনেক বেশি উইকেটের হেল্প নিয়ে। বাংলাদেশ আগে ব্যাট করেছে কিন্তু আমি সেখানে পরে আসছি। আমি আসলে বাংলাদেশের বোলিং যে সাইডটা, আমরা একটা সময় দেখছিলাম ওয়েস্ট ইন্ডিজের দুজন ওপেনার তার 51 রানের পার্টনারশিপ করেছে এবং তারা খুব ভালো ব্যাটে তাদের বল আসছিল এবং খুব ভালো খেলছিল এবং তাদেরকে কোনোভাবেই আনকমফোর্টেবল মনে হয়নি মাঠে। ঋষাদ আসার পরে এবং তার স্পিনে তাদেরকে একদম পুরো ওয়েস্ট ইন্ডিজ টিমটা তিনি একাই ধসিয়ে দিয়েছেন বলা যায়, 6 উইকেট নিয়েছেন। আসলে এখানে ঋষাদের কৃতিত্ব আপনি বেশি দিবেন নাকি এই উইকেটের? প্রথম কথা হচ্ছে ঋষাদ তো সংযুক্ত আরব আমিরাতের উইকেটগুলাও যদি আমরা মানে ইউনাইটেড কি বলে আরব আমিরাটস, রাইট, ওদের উইকেটও যদি আমরা দেখি ওইখানের উইকেটও কিন্তু বিট স্লো হয়। আমাদের সাবকন্টিনেন্টের কোনো জায়গার উইকেটই খুব পেসি উইকেট হয় কখনোই না, আমাদের ওয়েদারই এরকম। ওই জায়গাতেও ঋষাদ প্রত্যেকটা ম্যাচেই মানে অ্যাটলিস্ট উইকেট পেতেন। এবার বিট এক্সপেন্সিভ, আমরা জানি যে লেগ স্পিনাররা উইকেট পারচেজ করে, তারা এক্সপেন্সিভ হয়, সেটা তিনি হয়েছেন, বাট উইকেট কিন্তু পেতেন। আজকে যে উইকেটে তিনি বোলিংটা করেছেন এইটা তার জন্য খুবই চমৎকার উইকেট টু এক্সপ্লয়েট। তিনি উইকেটটাকে খুব ভালোভাবে এক্সপ্লয়েট করেছেন। দেখেন, আপনি যখন একজন লেগ স্পিনার তখন সবচাইতে বেশি জরুরি হচ্ছে আপনার অ্যাকিউরেসি। আপনি যদি অ্যাকিউরেট জায়গায় বলটা ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি উইকেটের জন্য যেতে পারবেন বা উইকেটের জন্য আপনি পুশ করতে পারবেন। সেই কাজটা আজকে ঋষাদের মধ্যে আমরা দেখেছি। ওয়ানডেতে বাংলাদেশের প্রথম বোলার 6 উইকেট নেওয়ার, মানে প্রথম স্পিনার ডেফিনেটলি যিনি 6টা উইকেট নিলেন এবং আউটস্ট্যান্ডিং বোলিং। একই সাথে আমি বলবো যে ক্যারিবিয়ান ব্যাটাররা এই ধরনের স্পিন বা এই ধরনের উইকেটে কোন ক্রিকেটটা খেলা লাগে সেটা তারা খুব ভালোভাবে জানে না। আমরা খুব ভালো করেই জানি যে তারা এই ধরনের উইকেটে খেলে খুব একটা অভ্যস্ত না। যদিও গ্লোবাল ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট ছড়িয়ে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের উইকেটে ক্রিকেটাররা অভ্যস্ত হয়ে গেছেন, তারপরেও একটা কথা থেকে যায় যে এই ধরনের উইকেটের জন্য তারা কতখানি মানানসই দল। প্রথম ম্যাচে বাংলাদেশ ঠিক যেভাবে যেতেছে, আপনি বলেছেন যে ঋষাদের বোলিংকে ক্রেডিট দিব কিনা, ডেফিনেটলি তার অ্যাকিউরেসি খুব ভালো ছিল, জায়গা মতো বল করেছেন, যে জায়গাটায় বল করলে উইকেট পারচেজ করা যায় সেটা তিনি করেছেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উইকেটও তাকে দারুণভাবে হেল্প করেছে। আপনি যদি একটু মিরাজের বোলিংটা দেখেন, মিরাজ মনে হয় 10 ওভারে 3টা মেডেন 16 রান, একটা উইকেট পেয়েছেন, ইফ আই এম নট রং। এরকম ভালো বোলিং মিরাজের কাছ থেকে দেখেছে। দুটো এন্ড থেকে দুজন স্পিনার, মানে মিরাজকে তারা বেসিকলি যেটা করেছে সেটা হচ্ছে মিরাজকে ডিফেন্সিভলি নেগোশিয়েট করেছে যেন মিরাজ উইকেট তুলতে না পারে। তাহলে অন্য এন্ডের বোলার তো ডেফিনেটলি তাকে তো আপনাকে খেলতে যেতেই হবে, রান তো করতেই হবে, হ্যাঁ, কোনো না কোনোভাবে আপনাকে তো ম্যাচটা জিততে হবে বা সেই দিকে যেতে হবে। সো এক এন্ড থেকে ভালো বোলিং হলে অন্য এন্ডের বোলাররা একটা বাড়তি সুবিধা পান। এমনিতেও আজকে ঋষাদ খুব দারুণ বোলিং করেছেন, আউটস্ট্যান্ডিং, এবং মিরাজের ভালো বোলিংয়ের অন্য এন্ডে ভালো বোলিংয়ের কারণেও আসলে ঋষাদ উইকেটগুলো পেয়ে গেছেন দারুণভাবেই। যদি বাংলাদেশের জয়ের কথা বলি তাহলে আসলে এখানে ঋষাদ হোসেনের নামটা বারবারই ঘুরে ফিরে আসবে। আপনি যেটা বলছিলেন এই উইকেটে বাংলাদেশের ব্যাটিংটা আপনি যেমন দেখেছেন, এই উইকেট হিসেবে তারা ঠিকঠাক ব্যাটিং করেছে বলে আপনার মনে হয়? ঠিকঠাক ব্যাটিং করেছে, আমি এই কথাটা কেন বলবো না, ঠিকঠাক ব্যাটিংটা এই কারণে বলতে চাই না, বিকজ এই ধরনের উইকেটই তো আমরা খেলি সবসময়। মানে এই উইকেট তো আমাদের জন্য কোনো নতুন কিছু না, অন্য গ্রহ থেকে টপকায় তো উইকেটটা পড়ে নাই। এই উইকেট আমাদের একদম চেনা, এই গ্রাউন্ডে আমাদের প্লেয়াররা মানে 200 ম্যাচ খেলে ফেলেছে কম বেশি। তো সব কিছু মিলে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই উইকেটে আমাদের ব্যাটাররা কিন্তু মোটামুটি সেট হয়েছিলেন। তাওহিদ হৃদয় 51 রান করেছেন, মাহিদুল অঙ্কন আজকে ডেবিউটেন্ট ছিলেন, 76 বলে 46। তার উপরে আমার একটা ভরসা ছিল যে না, মাহিদুল অঙ্কন যদি মিডল অর্ডারের সুযোগটা পান, মেবি মিডল অর্ডারের যেই একটা দুর্যোগ চলছিল বাংলাদেশের, যেরকম একটা মানে ভেঙেই যায়, দাঁড়াতেই পারে না, লোয়ার মিডল অর্ডাররা প্রমোশন পেয়ে মিডল অর্ডারে ব্যাটিং করছিল, সেই জায়গা থেকে মনে হয় এই জিনিসটা একটু হলেও বাংলাদেশের জন্য একটা স্বস্তির জায়গা তৈরি করেছে বা একটুখানি রিলিফ পেয়েছে বাংলাদেশ দল। স্পেশালি আমি নাজমুল শান্তর কথাও বলবো, 63 বল খেলেছেন, সেই সময়টাতে উইকেটে যেভাবে লাটিমের মতো বল ঘুরছিল, বল পরে বড় বড় টার্ন উইথ এক্সট্রা বাউন্স, কখনো আবার নিচু হচ্ছে, কখনো উপরের দিকে উঠছে,
ডিফিকাল্ট টু সার্ভাইভ, বাট সেই জায়গায় তিনি ওই সময় একটা রেজিলিয়েন্স তৈরি করেছিলেন বা যে রেজিস্ট্যান্সটা তৈরি করেছেন, স্পেশালি তাওহিদ হৃদয়ের সাথে তার একটা পার্টনারশিপ ভালো। বাট আমি চেয়েছিলাম অন্ততপক্ষে একজন ব্যাটার ক্যারি করবে, যেটা আসলে বাংলাদেশ দলে দেখাই যায় না। একজন ব্যাটার রানটাকে, তাওহিদ হৃদয়ের সেই সুযোগটা ছিল, তিনি মেবি একটা 100 করতে পারতেন, বাংলাদেশের রানটা 250+ হতে পারতো, সেই রকম একটা অবস্থা ছিল। এমন না যে অবস্থা ছিল না। আপনি যখন উইকেটে সেটেল ডাউন করে যাবেন, উইকেট যতই কঠিন হোক না কেন, আপনি যখন প্রায় 100 বলের মতো ফেস করে ফেলেছেন, অথবা আপনি যখন 80-85 বল ফেস করে ফেলেছেন, দেন আপনি সেটেল। আপনাকে তখন উইকেট যতই কঠিন হোক, আপনি কিন্তু ওই জায়গাতে মানানসই, আপনি জানেন হাউ টু প্লে, আপনি জানেন কোন বলটাকে আমি কোন ওয়েতে নেগোশিয়েট করব। এরকম একটা অবস্থায় গিয়ে একটা 50-কে আপনি 100-এ কনভার্ট করতে পারছেন না, এই যে পুরনো বাংলাদেশের রোগ, এই রোগ থেকে মুক্তির উপায় কি আমি জানি না, বাট এটা একটা বড় ধরনের রোগ এবং এটা বাংলাদেশ দলে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই আপনার সঙ্গে, যেটা নিয়ে আসলে ক্রিকেট মহল বলেন আর ফ্যান বেজ বলেন, সব জায়গায় একটা হাইপ এবং আলোচনা হচ্ছে। সৌম্য সরকার অবশেষে ওয়ানডে ফরম্যাটে ফিরেছেন। আমি একটু যোগ করি, 2027 বিশ্বকাপ সামনে রেখে অন্য যে দলগুলো আছে তারা কিন্তু এখন থেকে পরিকল্পনা করছে আমার এই ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডটা কেমন হবে। সেখানে বাংলাদেশের স্কোয়াডে তো তানজিদ তামিম থাকার কথা অ্যাকর্ডিং টু বিসিবি, এবং তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় তানজিদ তামিম বাংলাদেশের ওপেনার হবার কথা। সেই জায়গায় আসলে তাকে বাদ দিয়ে সৌম্যকে দলে ফেরানো হলো। এটা কি শুধুমাত্র সৌম্যকে একটা গিফট যে তাকে ওয়ানডে টি-20 সিরিজ আমরা নিতে পারিনি, নাও তুমি ওয়ানডে খেলো, এই টাইপের কি কোনো একটা নেগোশিয়েট হয়েছে? শোনো তৌহিদ, তুমি কিছুদিন আগে বাসা চেঞ্জ করেছো, কয় বছর আগে চিন্তা করেছিলে বাসাটা চেঞ্জ করবা? অনেকদিন আগে চিন্তা করো নাই, হুটহাট ডিসিশন নিছো না যে আমার এই বাসাটা হচ্ছে না, আমি একটা নতুন বাসায় যাব। বাংলাদেশের কোনো জায়গায় তুমি দেখেছো যে লং টার্ম প্ল্যানিংয়ে কিছু হয়? বিসিবিতে কখনো দেখিনি। বিসিবিতে কেন, কোনো জায়গায় দেখো নাই। আমার এটা কোনোদিন বলতে পারবো না যে লং টাইম প্ল্যানে বাংলাদেশ এই কাজটা করেছে, কোনো কিছু না। গভর্নমেন্ট থেকে শুরু করে কোনো লং টাইম ইস্যু নাই। তুমি পৃথিবীর উন্নত দেশগুলোতে যাও, তার একটা রাস্তা বানায় 200 বছর পরের কথা চিন্তা করে, যে 200 বছর পরে এই শহরের জনসংখ্যা এতটুকু হতে পারে, সেই অনুযায়ী একটা রাস্তা তৈরি করে। আমি তো সাউথ আফ্রিকাতে গিয়েছিলাম 2022 সালে। সাউথ আফ্রিকার রাস্তা দেখে ওইখানে তোমার 120-এর নিচে গাড়ি চালানো অপরাধ, আর তুমি বাংলাদেশে 80-এর বেশি গাড়ি চালাইতে পারবা না। কারণ তারা 200 বছরের লং টার্ম প্ল্যান করেছে যে আফটার 200 ইয়ার্স এই রাস্তাগুলো কতখানি প্রশস্ত হলে মানুষের চাপ সামলাতে পারবে। তো এই দেশে কোনো কিছুই তো আসলে অত লং টার্ম প্ল্যানে হয় না। বিসিবি তো আবারও বলছে, এটা তো এলিয়েন কোনো ইয়া না যে অন্য জায়গা থেকে এসছে, মানে ফ্লাইং সসারে করে মানুষ চলে এসে এখানে একটা আলাদা কিছু হয়ে যাবে, না, একদম আলাদা কিছু হয় না এখানে। সো কোনো প্ল্যানিং নেই। আর তুমি যেটা বলেছো এই কথাটা সবাই আলাদা করে মেনশন করবে যে সৌম্য সরকারকে কি আসলে গিফট করা হয়েছে? তাকে আপনি দলে নিয়েছেন, নিয়ে তাকে ওপেনিংয়ে খেলিয়ে দিয়েছেন। তানজিদ তামিম রেগুলার ওপেনার, তার উপরে ভরসা রাখা হচ্ছে, তাকে 4টা বড় টুর্নামেন্ট খেলানো হচ্ছে এর আগে, তিনি যখন আরও ইয়াং। আপনি তাকে ওয়ার্ল্ড কাপ খেলিয়েছেন, তারপরে হঠাৎ করে তাকে ঘরের মাটিতে এনে তাকে বসিয়ে দিলেন, কাকে ওপেনার বানিয়ে দিলেন? সৌম্য সরকারকে, যাকে এই দলের জন্য আপনি আগে চিন্তাও করেন নাই, আপনার প্ল্যানের বাইরে থাকা প্লেয়ার। তাহলে কীভাবে চিন্তা করছেন? আর সৌম্য সরকার কোন পারফরমেন্সে দলে এসছে? সবার আগে আমাকে জানতে হবে যে সৌম্য সরকারের কোন পারফরমেন্সের জন্য তিনি আবার দলে ইন করলেন। পারফর্ম করে এসছেন নাকি দলের ভেতরে যারা বেশি খারাপ করেছে? বাংলাদেশের রাজনীতি তো তেমন, কোনো দল ভালো কিছু করে রাষ্ট্র ক্ষমতায় যায় না। যে দল রাষ্ট্র ক্ষমতায় থাকে তারা খারাপ করে বলে অন্য দলকে মানুষ ভোট দিয়ে মানে পার্লামেন্টে পাঠায় দেয়, সরকার গঠন করায় দেয়। ব্যাপারটা একই রকম। একটা গোটা জাতি যেই সিস্টেমে চলে, একটা ক্রিকেট বোর্ডও একই সিস্টেমে চলে। আমরা ওই একই সিস্টেমের অংশীদার, আমরা আলাদা কেউ না। সো আলাদা কেউ ঘটে না এই কারণে। এবং আমিও আমার কাছে খুব সারপ্রাইজিং লেগেছে সৌম্য সরকার দলে আছেন। কেন দলে আছেন এই কথাটা এটা মজা করে বা ট্রল করে বলাই যেতে পারে যে ইউএইতে তাকে নেওয়ার কথা ছিল কিন্তু তার ভিসা হয় নাই ফাইনালি। এটা আমি রেদওয়ান শাহনুর উপরে কিছুটা দোষ চাপাতে পারি, রেদওয়ান শাহন আসলে চাপ তৈরি করেছে এবং ফাইনালি তাকে ওয়ানডেতে খেলিয়ে দেওয়া হয়েছে। কেন খেলিয়ে দেওয়া হয়েছে ভাই? কোনো ক্লু আছে? এটার কোনো ব্যাখ্যা আছে? কি ব্যাখ্যা টিম ম্যানেজমেন্ট দিতে পারে? তানজিদ তামিম কি ইনজিউর্ড? তিনি কি অসুস্থ? তিনি কি খেলার জন্য আনফিট? তাহলে তাকে না কেন? সাইফ তানজিদ তামিমের একটা ওপেনিং পার্টনারশিপ মাত্র গ্রো করাবা। গত কয়েক মাসে 6টা পেয়ার চেঞ্জ করা হলো ওপেনিংয়ে, আরও কত পারমোটেশন কম্বিনেশন। মানে কোনো একটা জায়গায় গিয়ে তো তোমাকে থিতু হইতে হবে, লাইফের কোনো না কোনো জায়গায় গিয়ে থামতে হবে। একটা দলকে স্টেবিলিটি দেওয়ার জন্য তোমাকে একটা জায়গায় ভরসা রাখতে হবে যে না, আমি এখন এদেরকে দিয়ে অন্ততপক্ষে আগামী 10টা ম্যাচ খেলাতে চাই। খেলাচ্ছ না তো, অন অ্যান্ড অফ চেঞ্জ করতেছো, আনতেছো, বাইট করতেছো। এটা আসলে প্রসেস হইতে পারে না। হাসান মাহদি, আপনার কি মনে হয় আসলে যে 27 বিশ্বকাপ সামনে আসছে, সময় কিন্তু আসলে 2027 সাল অনেক দূরে মনে হলেও আমাদের ক্রিকেট ক্যালেন্ডার হিসাবে কিন্তু খুব বেশি দূরে না, একদমই দূরে। সেটা বিবেচনা করে কি এখন বিসিবির উচিত না আসলে দলটাকে সাজানো, সেই বেস্ট 11টা তৈরি করা, যারা বিশ্বকাপে কম্পিট করবে, বিশ্বকাপে দলে জায়গা পাবে, তাদেরকে বেশি বেশি করে খেলানো? আমি বলি কি তৌহিদ, আমাদের এটা অনেক আগে থেকে আমি দেখেছি, আগের বোর্ড থেকে আমি দেখেছি যে তারা দল সিলেকশন করে সম্ভবত ফেসবুক, সোশ্যাল মিডিয়া দেখে, সোশ্যাল মিডিয়ার প্রেশার দেখে, বিভিন্ন মানে আমরা যারা কথা বলি মানে এগুলা করে খাই, আমাদের
আলোচনা সমালোচনা শুনে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে কোনো আলোচনা সমালোচনার পাত্তা দেওয়ার দরকার নেই, একটা প্রসেস তৈরি করা, যেই প্রসেসের মাধ্যমে একটা স্টেবিলিটি আসবে। হারবা তুমি টানা 10 ম্যাচ 14 ম্যাচ, এই তো 13 ওয়ানডেতে এটা বাংলাদেশের দ্বিতীয় জয়। তুমি যেটা বলছিলে যে 4 ম্যাচ পরে এসে বাংলাদেশ দল একটা ওয়ানডে জিতলো, এটা স্বস্তির জয়। আমার কাছে অত স্বস্তির লাগে নাই হচ্ছে যে প্রসেসে আমি জিতেছি, এই প্রসেসটা আসলে রাইট প্রসেস না। হ্যাঁ, সার্ভাইভালের জন্য এখন আমার জেতাটা দরকার, আমাকে 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে হবে। সো আমি হোম অ্যাডভান্টেজটা নিব। হোম অ্যাডভান্টেজ তো আমি নিচ্ছি, বছরের পর বছর নিয়ে গেছি। এখনও কি সময় আসে নাই যে সেই জায়গায় চলে যাওয়া যে না, আমি হোম অ্যাডভান্টেজটা নিব, কিন্তু এই লেভেলে নিব না যে লেভেলটা পরবর্তীতে আমি আবার অন্যের ঘরে গেলে খাবি খাইতে থাকি। কিন্তু আমাদের সেটাই হচ্ছে, আমরা হোম অ্যাডভান্টেজ তো নিচ্ছি কিন্তু খাবি খাওয়ার রাস্তাটা তৈরি করছি। এটাই আমি আবার জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আপনি আগে বলে দিয়েছেন যে এই হোম অ্যাডভান্টেজটা নিয়ে আমরা বিশ্বকাপে ঠিকই হয়তো জায়গা করে নেব সরাসরি, কিন্তু সেইখানে আমাদের কতটুকু উপকারে আসবে? তুমি ব্যাক টু 2023 ওয়ার্ল্ড কাপ দেখো, মানে বাংলাদেশ দলের পারফরমেন্স কীরকম ছিল, মানে এর চেয়ে খারাপ পারফরমেন্স আসলে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে কবে করেছে আমি ঠিক জানি না, বাট ধারাবাহিকভাবে খারাপ। এবং সেই সময়টা এই দলের তুলনায় সেই দল অনেক ভালো, অনেক ম্যাচিওর টিম ছিল, তারাও কিন্তু কোথাও পাত্তা পায় না। বাট আফগানিস্তানকে দেখো, আফগানিস্তান কিন্তু দুর্দান্ত খেলেছে ওয়ার্ল্ড কাপে, মানে বড় অন্ততপক্ষে বড় দুটা দলকে, ইংল্যান্ড এবং পাকিস্তানকে আমি যদি ভুল না করে থাকি, দুটা দলকে আফগানিস্তান হারিয়েছে। সো দুটা দলই মানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দল। সেইখানে বাংলাদেশের আসলে পারফরমেন্সটা কী ছিল? আমরা মনে হয় মেবি শ্রীলঙ্কাকে হারিয়েছিলাম, একটা ম্যাচ জিততে পেরেছি আমরা শ্রীলঙ্কাকে, এবং অ্যাঞ্জেলো ম্যাথিউজের সেই বিখ্যাত টাইম আউটের ঘটনা সেই ম্যাচে ঘটা, যেটা নিয়ে আসলে পুরা ক্রিকেট সার্কিটে প্রচুর বিস্তর সমালোচনা হয়েছে যে এটা স্পোর্টসম্যান স্পিরিটের সাথে যায় না, ব্লা 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 ব্লা। যাই হোক, তো কেন আমরা আসলে ক্লুলেস, জাতি হিসেবেও ক্লুলেস, আমরা ক্রিকেটকে ঢেলে সাজানোর ক্ষেত্রে ক্লুলেস, আমরা জানি না আমরা আসলে কি করতে চাই। এবং এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত না আমরা নিশ্চিত হতে পারবো আমরা চাইটা কি, ততক্ষণ পর্যন্ত না দলের চেহারা বদলাবে, না বাংলাদেশ ক্রিকেটের চেহারা বদলাবে, না আমাদেরও চেহারা বদলাবে। আরেকটা বিষয় আমি এই খেলার বাইরে গিয়ে করতে চাই, যে আমরা হরহামেশাই গত বোর্ড যখন ছিলেন, বোর্ড ডিরেক্টররা ছিলেন, বোর্ড সভাপতি ছিলেন, তাদের মুখে একটা কথা শুনতাম যে আমাদের বোর্ডের অমুক টাকা, আমাদের বোর্ডের এত টাকা জমা আছে। আসলে এই যে টাকাগুলো জমা আছে, এগুলো যদি আমি ক্রিকেটের উন্নতিতে খরচ না করি, এই টাকাগুলো আসলে আমাকে কি দিচ্ছে? প্রথম কথা হচ্ছে যে কত টাকা আছে, তারা দাবি করে 900 কোটি 1000, আচ্ছা 900 কোটি 1000 কোটি টাকা দাবি করে, মানে 900 কোটি 1000 কোটি টাকা বাংলাদেশের, মানে বাংলাদেশের একটা খুবই মানে ফ্যাসিস্ট সরকারের একজন পিয়নও এর চেয়ে বেশি টাকা পাচার করেছে দেশের বাইরে। ডেফিনেটলি এর চেয়ে বেশি টাকা পাচার করেছে দেশের বাইরে, পিয়ন লেভেলের লোক, পানি খাওয়াতে এরকম লোকও তো পাচার করেছে। সেই টাকা কোনো টাকা না। তুমি ইন্ডিয়ান ক্রিকেটের দিকে তাকাও, ইন্ডিয়ান একটা আইপিএলের ফ্র্যাঞ্চাইজ টিমের দাম 24,000 কোটি রুপি। কোথায় তুমি পড়ে আছো 1900 কোটি টাকার মানে বাহাদুরি নিয়ে? এই বাহাদুরির কোনো দাম নাই তো আসলে। তারা তো আসলে বাহাদুরিও করছে, কিন্তু আবার আমাদের মানে চোখে পড়ে এমন কোনো উন্নতির দিকে আগাচ্ছেও না, কোনো কাজও করছে না। রুট লেভেলের ক্রিকেট আমাদের আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব দিলেন এবং তিনি ঘোষণা দিলেন তার কাজটা তিনি শুরু করবেন রুট লেভেল থেকে। বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট তিনি অলরেডি শুরু করেছেন। আসলে শুধু টুর্নামেন্ট দিয়ে কি নতুন ক্রিকেটার উঠে আসা, ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি করা, ক্রিকেটারদেরকে বিল্ড আপ করে নিয়ে আসা এবং তাদের যে নার্সিংয়ের ব্যাপারটা, এটা কি শুধু টুর্নামেন্ট আয়োজন করে করা সম্ভব? শোনো, আমি এই ব্যাপারে সৌরভ গাঙ্গুলির একটা উদাহরণ দিই তোমাকে। নিশ্চয়ই তোমার মনে থাকার কথা, 2020-এ ইডেন গার্ডেন্সে পিঙ্ক বল টেস্ট হয়েছিল। অস্ট্রেলিয়াতে গোলাপি বলে খেলতে যাওয়ার আগে বাংলাদেশকে গিনিপিগ বানিয়ে ইন্ডিয়া একটা পিঙ্ক বল টেস্ট খেলেছিল ইডেন গার্ডেন্সে, যেখানে ওই সময়কার বাংলাদেশের প্রধানমন্ত্রীও সেখানে গিয়েছিলেন। হ্যাঁ, এক্স্যাক্টলি তোমার মনে পড়ে, কারণ ইডেন গার্ডেন্সে একটা বিখ্যাত ঘন্টা আছে, একটা আইকনিক ব্যাপার আছে, ইডেন্সের সেই ব্যাপারটা আছে। ওই টুর্নামেন্ট আমি কভার করতে গিয়ে সৌরভ গাঙ্গুলি একটা ইন্টারভিউ করেছিলাম। তখন সৌরভ গাঙ্গুলি ছিল হচ্ছে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট। তো ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার হাত ধরেই তো ইন্ডিয়ান ক্রিকেট পুরো বদলে গিয়েছে। সৌরভ গাঙ্গুলি বলছে আমার হাত ধরে বদলাই নাই, এটা ইন্ডিয়ান ক্রিকেট ধাপে ধাপে বদলেছে। এটা ইন্ডিয়ান ক্রিকেটের একটা ধারাবাহিক প্রসেস। ইন্ডিয়ান ক্রিকেট কখনো নিচের দিকে নামবে না, সবসময় উপরের দিকে যেতে থাকবে। কারণ ইন্ডিয়ান ক্রিকেটের একদম গ্রাসরুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত একটা চমৎকার ধারাবাহিক প্রসেস মেনটেন করা, পুরো ফরম্যাট। এবং এত বড় দেশ, এত জনসংখ্যার দেশ, ক্রিকেটকে এত হাইলি অ্যাপ্রিসিয়েট করা হয় ওই দেশে। কোনো কোনো জায়গায় বলা হয় যে ইন্ডিয়াতে ক্রিকেট ধর্মের মতো, মানুষ এত পছন্দ করে। এতগুলা আলাদা আলাদা প্রভিন্স থেকে প্লেয়ার আসে, সেখানে পক্ষপাতিত্বের বিরাট সুযোগ থাকে। আমরা ইন্ডিয়ান অনেক মুভিতে এই ধরনের কাহিনী দেখেছি, এবং তারা সেটাকে মুভি বানায় এবং সেটা জনসম্মুখে আসেও। এত কম্পিটিশন, তাদের লোকাল ডোমেস্টিক ক্রিকেট, এত স্ট্রং ক্রিকেট কালচারের মধ্যে সৌরভ গাঙ্গুলি বলেছিল যে এইটা দিনকে দিন ভালো হবে। এবং তুমি দেখো দিনকে দিন তারা ভালোই হয়েছে। তারা কিন্তু ডেক্লাইন করে নাই, কারণ
ওই যে স্যারব বলেছিল এই দেশে একটা শিশু যখন জন্মায় সে তখন চিন্তা করতে পারে আমি একজন ক্রিকেটার হব। একজন ক্রিকেটার হলে তার কী রকমের কদর সেটা ওই দেশের মানুষ জানে। বাংলাদেশেও কিন্তু ক্রিকেটারদের কদরটা বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক ওপরের দিকে। তারা টাকা কামায় বেশি, তারা মানে সোশ্যালি অনেক সিকিউরড, তারা সেলিব্রিটি, তাদের কাছে বিজ্ঞাপনের বাজার আছে। কি করা যায় না, মানুষ তাদেরকে হাইলি রেট করে, প্রচুর পরিমাণে মানে তাদের সমাজে অনেক গ্রহণযোগ্যতা আছে। এবং আমাদের দেশের প্রেক্ষাপটে তারা একদম প্রথম শ্রেণীর লাইফ লিড করে। এক্স্যাক্টলি, কিন্তু তুমি প্রথম শ্রেণীর লাইফটা লিড করবা, সেটাকে আরও প্রিমিয়াম নিয়ে যাবা কিনা। তুমি একটা ধরো একটা প্রিমিয়াম বিমানের টিকিট কেটেছো, সেটা আরও লাক্সারি বাড়ানোর জন্য তোমার নিজেকে নিজে তো ইমপ্রুভ করা লাগবে। কিন্তু আমার মনে হয় কি আমাদের দেশের ক্রিকেটাররা ওই লেভেলটা পেয়েই এত সন্তুষ্ট হয়ে যায় যে আমার জীবনে তো আর কোনো চাওয়া পাওয়া নাই, আমি যা করেছি এটা তো আমার লেভেলের থেকে অনেক বেশি। এই জিনিসটাই সম্ভবত আমাদের ক্রিকেটকে দিনকে দিন ডেকলাইন একদম নিচের দিকে ফেলে দিচ্ছে। প্রসেসে প্লেয়ার নাই তো, সিনিয়ররা যখন চলে গেছে, তামিম চলে গেছে, সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক চলে যাওয়ার পরে এই যে সিনিয়র ক্রিকেটারদের বাংলাদেশ দলের উপর একটা ইম্প্যাক্ট ছিল, সেই ইম্প্যাক্ট আর নাই। সেই জায়গাটা দখল করার কথা ছিল কাদের জানো? যারা পরবর্তী লেয়ারের, লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের, মুস্তাফিজ ডেফিনেটলি অন অ্যান্ড অফ পারফর্ম করে যান। এই লেভেলে যারা আছে, তৌহিদ হৃদয়রা এখন তাদের সময় এসছে, তারা এই জায়গাটা নেতৃত্ব দিবেন দলটাকে, কিন্তু তারা সেই জায়গায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। তাদের ক্রিকেটের মনোযোগ মানে ক্রিকেটে তারা যতখানি মনোযোগী, আমার কাছে মনে হয় তার চেয়ে অনেক বেশি মনোযোগী তারা সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে। শুধু তারা না, পরিবার সহকারে সোশ্যাল মিডিয়াতে ঝাঁপিয়ে পড়েন তারা। আমার মনে হয় যে তাদের আসলে সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করে দিয়ে যেই কাজটা করা, আমি রমিজ রাজার একটা ইন্টারভিউ দেখছিলাম 1992 ওয়ার্ল্ড কাপের সময়, তার একটা খুব চমৎকার কথা আছে যে ওই সময় ইমরান খানই ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, প্রধান নির্বাচক, চিফ সিলেক্টর, সব, তার উপরে কোনো কথা হতো না, উনি যেভাবে বলতেন ওইভাবেই হতো। রমিজ রাজা বলেছেন ওই সময় আমরা খুব ইয়াং, আমরা জানতাম না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কে, না কারো ফোন আসতো না কিছু আসতো। সো আমার মনে হয়েছে যে এখন বাংলাদেশ ক্রিকেটে সেই সময়টা এসছে, কোনো একজন এরকম শক্ত কারো হাতে বাংলাদেশ ক্রিকেটটা থাকা উচিত, যে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য, যে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেটের বেটারমেন্টের জন্য। কোনো ধরনের পক্ষপাতিত্ব, বায়াসনেসের বাইরে গিয়ে অনেস্টলি যদি কাজটা করা যায়, তাহলেই শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট ঘুরে দাঁড়াতে পারে। এখন বাংলাদেশ ক্রিকেটে আইকনের অভাব। আমি জানি না, বেশ কয়েকজন পটেনশিয়াল ক্রিকেটার ছিলেন যারা হতে পারতেন আইকন, যারা সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের ব্যাটনটা হাতে নিয়ে এগোতে পারতেন, কিন্তু তারা সেই মশালটাকে ধরবেন তো দূরের কথা, জ্বালাতেই পারেন নাই। এই জায়গায় সম্ভবত আমাদের ডিজাস্টারটা তৈরি হয়েছে। আমরা যদি শেষের দিকে চলে এসেছি, আমরা যদি একটু আবার আজকের ম্যাচে ফিরি, বাংলাদেশের খেলার যে ধরনটা, আধুনিক যে ক্রিকেট আমরা বলে থাকি, আমরা যদি নারী বিশ্বকাপের দিকে তাকাই, ইন্ডিয়া 320+ রান করেও অস্ট্রেলিয়ার মেয়েরা তাদেরকে হারিয়ে দিয়েছে। সেখানে আমাদের যে ব্যাটিংয়ের ধরনটা, আজকেও যখন আমরা ওয়েস্ট ইন্ডিজের এগেন্সে শুরু করেছি, অনেক ধীর গতির ব্যাটিং দেখছিলাম। আমাদের সহকর্মী সনি সেও বলছিল যে আসলে এত স্লো ব্যাট করলে আসলে বিশ্বকাপের আগ দিয়ে আমাদের দলটা কতটুকু আগাচ্ছে, এটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। উইকেটই বানিয়েছো এরকম ক্রিকেটটা খেলবা বলে, এর চেয়ে ভালো ক্রিকেট এই উইকেটে খেলাটা খুবই ডিফিকাল্ট। মানে এত বেশি হাঁসফাঁস করতে হয়েছে ব্যাটারদের একটা রানের জন্য, এত বড় বড় টার্ন করছে, আনইভেন বাউন্স, মানে আনপ্লেয়েবল ডেলিভারি আমরা অনেকগুলো দেখেছি। উইকেট এরকম বানালে ব্যাটিংটা কখনোই ভালো হবে না। কেন বাংলাদেশ ব্যাটিংয়ে বারে বারে খারাপ করে? বিকজ বাংলাদেশের উইকেটগুলো স্পোর্টিং না। এই স্পোর্টিং উইকেটের দায় তো ক্রিকেট কর্তাদের, যারা কিনা উইকেট বানায়। হ্যাঁ, তুমি তো ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে 3 ম্যাচে 3টাতেই হারায় দিবা, ওয়াইড ওয়াশও হয়তো বা করবা, কিন্তু যখন তুমি ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছ, যখন তুমি একটু বাংলাদেশের বাইরে যাচ্ছ, বিদেশের বাতাসে যাচ্ছ, তখন আর তুমি পারছো না। বিকজ অফ দ্যাট তুমি, এটা নিয়ে আমি পাকিস্তানের একটা টেলিভিশনে একটা খুব চমৎকার শো হয়, শোটার নাম সম্ভবত দ্য প্যাভিলিয়ন। সেখানে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব মালিক, মিসবা, এই 4 এক্স ক্যাপ্টেন পাকিস্তানের। শোয়েব মালিক বাংলাদেশের এশিয়া কাপের সময় শোয়েব মালিক একটা কথা বলছেন যে বাংলাদেশ তো উইকেটই বানায় এমন, যেখানে ব্যাটারদের রান ওদের মাথায় থেকে 220 রানের বেশি করা যায় না। ওরা জানে একটা 50 করাই অনেক কঠিন। সো ওরা যে বড় রান তারাই জিতবে, বড় রান চেস ডাউন করবে কিংবা স্কোরে, ওরা তো 300 রান চোখেই দেখে না ওদের ঘরের ডোমেস্টিকে। তাহলে ওরা এই রানের জন্য মেন্টালি প্রিপেয়ার না। তো এখানেই তোমার এক ধরনের মনস্তাত্ত্বিক জায়গা থেকে তুমি অনেক পিছনে, এখানেই আসলে ধরাটা খায় বাংলাদেশ। আমি যদি আরেকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করি যে আসলে এটা আমাদের যে আজকে জয়টা, এই জয়টা একজন সংবাদকর্মী হিসাবে আপনাকে কতটা স্বস্তি দিল? যে কোনো মানে জিতেছো, এটা যে কোনো সময়ই আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো জিনিস। দেশ জিতেছে, আমাদের লেখালেখি বাড়বে, প্রচার প্রসার বাড়বে, আর দু একটা বিদেশ ট্যুরের সুযোগ সুবিধা হবে, আমাদের জন্য খারাপ না। বাংলাদেশ দল লাগাতার হারতে থাকলে আজকে যেমন স্টেডিয়ামে দর্শক নাই, এবং আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে কিছু মানুষ মিরপুরবাসী নামে
একটা গ্রুপ বলেছে যে কেউ যদি মিরপুরে আসে তাদের সাথে বোঝাপড়া হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। মানে বাংলাদেশ ক্রিকেটকে ধরো তুমি একটা মানুষকে প্রচণ্ড ভালোবেসেছো, কিন্তু সেই মানুষটা তোমাকে ডিচ করেছে, তখন তোমার যেই কষ্টটা হয়, বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের আসলে ভেতরের কষ্টটা এই লেভেলের। এত ভালোবাসা দিয়ে যাদের পাশে সবসময় বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা ছিল, মানে লাগাতার বেসিসে তাদের এই আবেগ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, যেই কারণে আমার কাছে মনে হয় আমরা সংবাদকর্মীরা হয়তো খুশি, কিন্তু এটার মানে ইন ডেপথ অ্যানালাইসিসে আমি যদি যাই তাহলে আমি বলবো যে এটা আখেরে বাংলাদেশের জন্য কখনোই মঙ্গলজনক কিছু না। তারপরে উইনিং হ্যাবিট দরকার। একদম হাঁটতে 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 দলের অবস্থা তো মানে একদম কানা কানা হয়ে গিয়েছিল। আই হোপ এই জয়টা বাংলাদেশ দলকে অন্তত পক্ষে একটু মেন্টালি বুস্ট আপ করবে, মানে ঘুরে দাঁড়ানোর একটা রাস্তা তৈরি হয়, সেটা হয়েছে। হোপফুলি বাকি দুটো ম্যাচও বাংলাদেশ দল ডমিনেট করতে পারবে ওয়েস্ট ইন্ডিজকে। আমি একদমই শেষ করতে চাই, কিন্তু তার আগে আপনাকে আমি এশিয়া কাপে পাইনি, আমি সুযোগ পাইনি প্রশ্ন করার। এখন যেহেতু সুযোগ পেয়েছি আমি পিছনে একটু যেতে চাই, পেছনের কিছু বিষয় নিয়ে আপনাকে একটা জিনিস জানতে চাবো। এই যে বাংলাদেশের মাঠের পারফরমেন্স, বড় কোনো টুর্নামেন্ট আসার আগেই আমাদের মাঠের বাইরে একরকমের অস্থিরতা দেখা দেয়। এবারও ঠিক এশিয়া কাপের আগে একটা নির্বাচনের আবহাওয়া এবং নির্বাচন নিয়ে ক্রিকেটারদের স্ট্যাটাস, এবং সেখানে আবার আমাদের এখানে যারা এক্স ক্রিকেটার আছেন, আমি যদি নাম মেনশন করি তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটার, তাদের শেষ মুহূর্তে সরে যাওয়া, তার পক্ষে স্ট্যাটাস দেওয়া, এবং এই যে মাঠের বাইরের কর্মকাণ্ডগুলো, এইটা আসলে আমাদের মাঠে কতটা প্রভাব ফেলে, এবারকার এশিয়া কাপে ফেলেছে কিনা? আমার কাছে মনে হয় যে এশিয়া কাপে বাংলাদেশ দল, তুমি আমরা যেই ব্র্যান্ড অফ ক্রিকেট বাংলাদেশ দলকে খেলতে দেখেছি, ম্যাক্সিমাম সময় মনে হয়েছে যে দলটা মনোযোগ নাই আসলে খেলায়। বাইরের অনেক জিনিসপত্র নিয়ে, নট অনলি দ্যাট, শুধুমাত্র নির্বাচন তার বাইরেও অনেক ব্যাপার মনে হয়েছে অনেককেই দেখে মনে হয়েছে যে দে আর অ্যাবসলুটলি ক্লুলেস। তারা কোনো ক্লু পায় না, তারা আসলে কি করতে চায়, মাঠে গিয়ে কি করতে চায়, টসে জিতে কি করতে চায়, একটা টিম কম্বিনেশনে কি করতে চায়, একদম মানে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে পুরা দলটাকে এরকম মনে হয়েছে, খুবই লেজে গোবরে। ছোট্ট বিষয়ে যোগ করে, যেমন আমরা আফগানিস্তান সিরিজে স্ট্যাম্প মাইকে মেহেদী হাসান মিরাজের একটা অডিও ভাইরাল হয়েছে, সে চিৎকার করে বলছে, কিরে হাতে শক্তি নাই, তোরা কি এখানে ফাইজলামো করতে আইসোস, এই টাইপের একটা তার কিন্তু অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। মানে একটা ক্যাপ্টেনও পারছে না ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে। ক্যাপ্টেন নিজেই তো উদ্বুদ্ধ না, ক্যাপ্টেন নিজেই তো মানে আমার ব্যাট আমার বল, আমি আগে ব্যাটিং করবো, আমি আগে বোলিং করবো টাইপের ব্যাপারে আছেন। তো ক্যাপ্টেন যদি সামনে থেকে নেতৃত্ব না দিতে পারেন, আপনি যদি একজন টিম লিডার হন, তাহলে আপনার টিম মেম্বারদের কাছ থেকে আপনাকে এক ধাপ ওপরের দিকে থাকতে হবে, নাহলে টিম লিড করতে পারবেন না। টিম লিড করার একটাই শর্ত, সেটা হচ্ছে আপনি টিমের অন্যদের তুলনায় অন্ততপক্ষে একটা জিনিস হলেও বেশি করতে পারেন। তো সেই কাজটা ক্যাপ্টেনকে সবসময় করতে হয়, লিডারকে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়, নাহলে কথা বলার জায়গা থাকে না। তো ওনার কথা বলার জায়গা তো ছিল না, উনি তো পারফর্ম করেন নাই, না ব্যাটে করেছেন না বলে করেছেন। আজকে ভালো বোলিং করেছেন, কিন্তু ব্যাটিংটা দেখেন সেই নাম্বার 5, আজকে আর নাম্বার 5-এ নামেন নেই। আজকে কাকে দিয়েছেন? মাহিদুল অঙ্কনকে, 46 করেছেন অঙ্কন, ডেবিউটেন্ট হিসেবে এই ধরনের বাজে উইকেটে অ্যাবসুলুটলি ফাইন। উনি কেন পাঁচে আসলেন না আজকে? কারণ বল লাঠি মেয়ের মতো ঘুরছিল সেই সময়টাতে। আমার ধারণা উনি সাহস পান নাই আসার, এই কারণে নিজেকে ব্যাটিং অর্ডারে নিচে নিয়ে এসছেন। মানে শুনতে খারাপ লাগলো, এটাই সত্য কথা। আপনি আফগানিস্তান সিরিজে ইউএইতে 5-এ করেছেন, আজকে কেন আসলেন না? ডেবিউটেন্টকে আপনার আগে কেন দিয়েছেন? অ্যাজ এ ক্যাপ্টেন আপনি কেন রেসপন্সিবিলিটি নেন নাই যে না নাম্বার 5-এ আমি আসবো, আমার এত সমালোচনা করতেছে নাম্বার 5-এ, আজকে দেখাই দেই। কারণ উইকেট তো আজকে আপনার পক্ষে নাই, এই উইকেটে আপনি তো 3 বলের মালিক ভাই। সো এটাই হয়েছে, এর বেশি আর কি বলার আছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে নিয়ে। নিশ্চয়ই বাংলাদেশ দল দ্বিতীয় ওয়ানডেতেও তাদের সেরা পারফর্মটা করে জিতবে এবং এই সিরিজটা 3-0-তে জিতে তারা বিশ্বকাপের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। আপনাদের সঙ্গে ছিলাম আমি তৌহিদুল ইসলাম।